সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো আমরা যেমন গত দিনে বলেছিলাম পার্ট 1 এবং 2 যে ক্লাস আমরা দিয়েছি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, তারপরে পার্ট 3 মানে যে ডিআরডব্লিউ রিক্রুটমেন্ট ত্রিপুরা হাইকোর্টের, যেখানে রয়েছে জেনারেল ইংলিশ একটি টপিক। সেই টপিক থেকেই আজকে আমরা আপনাদের জন্য ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে ইংলিশ স্টাডি মেটেরিয়ালস থাকবে সিম্পলিফাইড অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক ফর এক্সামিনেশন ফরম্যাটে। তো এই নোটটা প্রিপেয়ার করা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য এবং তারই সিলেবাস অনুযায়ী, যেখানে লেভেল রয়েছে জেনারেল ইংলিশ। তো একদম বেসিক লেভেল থেকে থাকবে। যারা অলরেডি এই সাবজেক্টটা টপিকটা পড়ে রেখেছেন তাদের কাছে একটা রিভিশন হয়ে যাবে, এবং যারা নিউ তারা একদম বেসিক থেকে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে বুঝবেন এবং শুনবেন, কারণ এখানে যে লেখাগুলি থাকবে সেগুলি আমরা বাংলায় খুব ইজিলি ডেসক্রাইব করব, যাতে আপনারা বেসিক লেভেল লার্নার যারা রয়েছেন তারাও খুব সহজেই এখানে মাস্টার হয়ে উঠতে পারেন। তো এই সম্পূর্ণ নোটটা প্রিপেয়ার্ড বাই মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেল। তো আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে সাপোর্ট করবেন এই ধরনের কোর্স ম্যাটেরিয়ালস আমরা যাতে আপনাদের জন্য রেগুলার বেসিসে নিয়ে আসতে পারি। তো চলুন সময় নষ্ট না করে ক্লাসটাতে শুরু করা যাক। সো জেনারেল ইংলিশ কনসেপচুয়াল ক্লাসের যে ফার্স্ট পার্ট রয়েছে, যেখানে আমরা নাউন সম্বন্ধে দেখব, তো তার আগে আমাদের বোঝা উচিত যে এগুলি কিসের অংশ। তো আমরা যদি ইংলিশ গ্রামার শিখতে যাই, আমাদের অবশ্যই ফাউন্ডেশন হিসাবে পার্ট অফ স্পিচ শিখতে লাগবে, যেখানে পার্ট অফ স্পিচ হয়েছে ইংলিশ আমরা যেগুলি ওয়ার্ড ব্যবহার করি তাদের প্রত্যেকটাই কোনো না কোনো পার্ট অফ স্পিচের অংশ, যেখানে সর্বমোট পার্ট অফ স্পিচ রয়েছে 8টি, এবং আমরা এখানে এক এক করে প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে দেখব এবং তাদের মধ্যে যে ভাগগুলি রয়েছে সেগুলিকে দেখব খুব সহজ ভাষায়। তো প্রথম পার্ট অফ স্পিচ রয়েছে নাউন। এবার নাউনটা কি? নাউন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো পার্সন, প্লেস, অ্যানিমাল অথবা কোনো জিনিস, বস্তু এগুলির সম্বন্ধে বোঝানো হয়। যেমন এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। এক্সাম্পল আমরা দেখতে পারি যে পার্সন যদি আমরা বলি তাহলে রাহুল একটা নাম, এটা একটা নাউন। টিচার একটা নাউন, গার্ল একটা নাউন। তারপর প্লেসের ক্ষেত্রে ডেলি একটা নাউন, স্কুল একটা নাউন এবং পার্ক একটা নাউন। অ্যানিমাল ডগ, ক্যাট, এলিফ্যান্ট প্রত্যেকটাই এক একটা নাউন, কারণ এক একটা নাম। পাশাপাশি থিং মানে পেন, বুক, টেবিল, ইচ এখানে যা যা রয়েছে এগুলি নাউনের আন্ডারে আসে। এবার টাইপ অফ নাউন আমরা দেখব। টাইপ অফ নাউনের মধ্যে ফার্স্ট রয়েছে কমন নাউন, যেখানে নেমস অফ জেনারেল পিপলস অর থিংস, মানে আমরা সাধারণত যে শব্দগুলি বা নামগুলি ব্যবহার করে থাকি, যেমন বয়, সিটি, ফ্রুট এগুলি। এবার প্রপার নাউন মানে কি? প্রপার নাম হচ্ছে যে স্পেসিফাইড পিপল আর প্লেসকে বলা যায়। যেমন এক্সাম্পল আমরা যদি কমন নাউনে দেখেছি বয় মানে একটা ছেলে, এবার এটাকে যদি স্পেসিফাই করে বলি প্রপারের ক্ষেত্রে, যেমন রাম। এবার একটা জায়গা, প্লেস, বাট আমরা নাম স্পেসিফাই করে বলছি যে ইন্ডিয়া। তারপর ডেকে আমরা স্পেসিফাই করে বলছি যে মানডে। এই ক্ষেত্রে যেসব জিনিসকে স্পেসিফাইড এবং খুব ক্লিয়ারলি ওকেই বলা হচ্ছে একদম সরাসরি, সেগুলি প্রপার নাউন। এবং কালেকটিভ নাউন মিন্স এ ওয়ার্ড ফর এ গ্রুপ অফ পিপল অর থিংস, যেখানে একটা শব্দের মাধ্যমে একটা টিমকে বোঝায়। মানে কালেকটিভের ক্ষেত্রে দেখুন যে টিম কি হয়, 11 জন টিম কালেক্ট করেই তো একটা টিম হয় ক্রিকেটের ক্ষেত্রে। তারপরে ফ্যামিলি মেম্বার্সদেরকে কালেক্ট করেই তো একটা ফ্যামিলি হয়। এবং বাঞ্চ মানে এখানে যতগুলি কালেকটিভ ধরনের জিনিস রয়েছে সবাইকেই এখানে কালেকটিভ নাউন বলা হয়। এবার রয়েছে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে নেমস অফ ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স। ফর এক্সাম্পল গোল্ড, ওয়াটার, উড এগুলি কিন্তু এক একটা বস্তুর নাম, এবং এগুলি নাউনের আন্ডারে আসে, যেটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাউন্ট করা হয়। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন মানে নেম অফ আইডিয়াজ ওর ফিলিং, যেগুলিকে মানে মনে করুন টাচ করা যায় না, মানে জাস্ট ফিল আমরা করি বা আইডিয়া করি সেই ধরনের। যেমন লাভ, অনেস্টি, স্ট্রেংথ। আপনি লাভকে কি কোনোদিন দেখতে পারেন? না। অনেস্টি দেখতে পারেন না। স্ট্রেংথ এগুলি ফিল মানে বা আইডিয়া, আমাদের ধারণা সেই জিনিসগুলি, তো সেগুলিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরা হয়। এবার সেকেন্ড যদি দেখি, তাহলে নাউনের পরে আসে প্রোনাউন। এবং প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ডগুলি ইউজ করা হয় ইনস্টেড অফ নাউন টু অ্যাভয়েড রিপিটিং নেম অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ফর এক্সাম্পল এখানে রয়েছে
যে রাহুল ইজ মাই ফ্রেন্ড, হি ইজ ভেরি কাইন্ড, দ্য বুক ইজ অন দ্য টেবল, ইট ইজ নিউ। সো এই ক্ষেত্রে যদি ব্যবহার করা হতো রাহুল ইজ মাই ফ্রেন্ড, রাহুল ইজ ভেরি কাইন্ড, এক্ষেত্রে রিপিটেশন হয়ে যেত রাহুলের নামের, কিন্তু সেকেন্ড প্লেসে রাহুলের জায়গায় যে হি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে তা কিন্তু রাহুলের পরিবর্তে, এবং এখানে বাংলাতে যদি বলি তবে এটা সে, এই জিনিসটা বোঝাচ্ছে। এবং সেকেন্ড এক্সাম্পলে দ্য বুক ইজ অন দ্য টেবল মানে বইটি টেবিলে রয়েছে এবং এটি নতুন, বইটি নতুন বারবার রিপিট করে বুক ওয়ার্ডটা বা বই ওয়ার্ডটা ইউজ করা হয়নি। এক্ষেত্রে হি এবং ইট যে দুটো ওয়ার্ড, সে মেইন যে নাউন রয়েছে তাকে রিপ্লেস করেছে, মানে তার পরিবর্তে এটি এবং সে এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো এগুলি প্রোনাউনের এক্সাম্পল। টাইপ অফ প্রোনাউন মানে কত ধরনের প্রোনাউন্স রয়েছে। পার্সোনাল প্রোনাউন রয়েছে যেগুলি কোনো বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এক্সাম্পল নিতে পারেন আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলি পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে ইউজ হয়। আর এবং পসেসিভ প্রোনাউন আমরা কাকে বলি, শোজ ওনারশিপ, যেগুলি ওনারশিপ মানে দেখায় সেগুলিকে আমরা পসেসিভ প্রোনাউন বলে বলি, যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলিতে কিন্তু ওনারশিপ বোঝায় কোনো বস্তুর। নেক্সট যদি দেখি তবে দেখা যায় এখানে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট, মানে এগুলি আবার সাবজেক্টের ক্ষেত্রে রেফারেন্স ব্যাক করে, যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলি কাকে, মানে আমি এই কাজটা করেছি মাই সেলফ। হ্যাঁ, সো এগুলি কিন্তু আবার সাবজেক্টকে বা সাবজেক্টকে আবার মানে মার্ক করে বা চিহ্নিত করে, তো এগুলিকে রিফ্লেক্সিভ নাউন বলা হয়। পাশাপাশি রয়েছে ফোর্থে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে পয়েন্টস টু সামথিং লাইক দিস, দ্যাট, দিস, দোজ, যেগুলি মানে কোনো কিছুকে পয়েন্ট করে, যেমন তারপরে রয়েছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন, মানে কাউকে যদি আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করি তবে সেগুলি ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের মধ্যে মানে প্রোনাউনের মধ্যে আসছে। ফর এক্সাম্পল হু, হুম, হুজ, উইচ, হোয়াট, এগুলি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে আসছে, মানে প্রশ্নবোধক যে প্রশ্নগুলি মানে শব্দগুলি রয়েছে। তারপর রিলেটিভ প্রোনাউন মানে কানেক্ট পার্টস অফ এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের দুটো পার্টকে যেগুলি কানেক্ট করে, লাইক হু, উইচ, দ্যাট। ওকে, সো এগুলি একে অপরকে কানেক্ট করছে। মিডলে যদি এক হু, উইচ, দ্যাট এই টাইপের ওয়ার্ডগুলি অ্যাড হয় তবে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে এগুলি কানেক্ট করার কাজ করে, এক্ষেত্রে এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। এবং ইনডিফিনিট প্রোনাউন্স মানে রেফার্স টু সামওয়ান অর সামথিং ইন জেনারেল, মানে মনে করুন এক্সাম্পল হতে পারে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এভরিথিং, মানে একদম ইন জেনারেল এগুলিকে ইউজ করা হয়, মানে কোনো কিছুকে স্পেসিফাই করে বলা হয় না, খুব আমরা যেগুলি ইউজ করি এভরিওয়ান ক্যান কাম, সামথিং লাইক দ্যাট। সো এগুলিকে ইনডিফিনিট প্রোনাউন হিসেবে কাউন্ট করা হয়। তারপরে পার্ট 3তে আমরা দেখব যে আমরা কী কী কভার করেছি, নাউন, প্রোনাউন। এখন দেখব অ্যাডজেক্টিভ, যেগুলি পার্ট অফ স্পিচের থার্ড পার্ট বা 3 নম্বর অংশ। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব এ নাউন অর প্রোনাউন। সো অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করার কাজ করে। এক্সাম্পল দেখে আমরা কিছু ডিটেলে বুঝতে পারবো, যেমন এখানে রয়েছে শি ইজ এ স্মার্ট গার্ল। এক্ষেত্রে স্মার্ট যে কথাটি রয়েছে সেটি কিন্তু গার্ল মানে যে নাউন রয়েছে তার কোয়ালিটি বোঝানোর জন্য। এবং দিস ইজ এ বিগ হাউস, বিগ কি বিগ, হাউস, হাউস কিন্তু নাউন, তার যে সাইজ রয়েছে সেটি বোঝাচ্ছে। এক্ষেত্রেও এগুলি অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে টাইপ অফ অ্যাডজেক্টিভ, মানে কত ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে। প্রথমেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোনো বস্তুর যে কোয়ালিটি বোঝায়, ধরুন অনেস্ট, টল, ব্লু, সফট, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, লাইক শো হাউ মাচ, মানে কোনো জিনিস কতটা রয়েছে তার পরিমাণ যখন বোঝায় সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। For example, some, much, little, enough. Then adjective of number shows how many, মানে এখানে আবার নাম্বার আর কোয়ান্টিটিটাও দেখতে সেমই বোঝা যায়, বাট যখন কোয়ান্টিটি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কথা বলি সেখানে সাম, মাচ, লিটল, এনাফ এগুলি বোঝায়, কিন্তু যখন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলি সেখানে টু, ফিউ, ম্যানি, সেভারাল, অল, মানে কাউন্টটা বোঝায়। তারপর রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে পয়েন্টস আউট এ নাউন, যেখানে নাউনের কথা একটা নাউনকে পয়েন্ট আউট করা হয়, লাইক দিস বুক, দ্যাট কার, দোস অ্যাপেলস, মানে যেখানে পয়েন্ট আউট করা হয়, ডেমনস্ট্রেট করা হয়, সেগুলি ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইউজড ইন কোয়েশ্চেন্স লাইক উইচ পেন, হোয়াট মুভি, হুজ ব্যাগ, দিস কাইন্ড অফ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স। সো এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর আসে পজেসিভ অ্যাডজেক্টিভ,
শোজ পজেশন লাইক মাই, ইয়োরস, হিজ, হার, আওয়ার, দেয়ার এগুলি। সো চলুন আমরা যে টাইপগুলি রয়েছে সেই অ্যাডজেক্টিভের একটা কম্পেয়ার করি আপনাদের ইজি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেমন পজিটিভের ক্ষেত্রে টল, কম্পারেটিভের ক্ষেত্রে টলার এবং সুপারলেটিভের ক্ষেত্রে টলেস্ট। তো টল, টলার, টলেস্ট এগুলি অ্যাডজেক্টিভের বিভিন্ন টাইপ মানে ফর্মসগুলিতে যায়, লাইক পজিটিভ, তারপরে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। নেক্সট রয়েছে ভার্ব। তো ভার্ব হয়েছে একটি ওয়ার্ড যা একটি অ্যাকশন এবং স্টেট অফ বেইং শো করে, যেখানে একটি শব্দ একটি বস্তুর তার যে কাজ, ক্রিয়া এবং তার স্টেট অফ বেইংটা শো করে। যেমন এক্সাম্পল, শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার এগুলি কিন্তু এখানে ভার্ব। দেন রয়েছে টাইপ অফ ভার্বস। তো এখানে ভার্বের যে টাইপ রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে মেইন ভার্ব মানে অ্যাকশন। সো যেগুলি অ্যাকশন শো করে, যেমন ইট, প্লে, রিড, জাম্প একটা ক্রিয়া, সেগুলিকে কিন্তু মেইন ভার্ব বলে। তারপর রয়েছে হেল্পিং ভার্ব মানে যেগুলি অক্সিলারি, হেল্প দ্য মেইন ভার্ব মানে যে ভার্বগুলি মেইন ভার্বকে হেল্প করে তাদেরকে হেল্পিং ভার্ব বলে। তারপর নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখে নিই হেল্পিং ভার্বের, শি ইজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, এবার যে বোল্ড করে ব্ল্যাক অপশানটা দেওয়া আছে সেটা কিন্তু হেল্পিং ভার্বের এক্সাম্পল। নেক্সট রয়েছে লিঙ্কিং ভার্ব থার্ড, যেটা লিঙ্ক দ্য সাবজেক্ট উইথ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস ইট। ফর এক্সাম্পল, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, সিমস, লুকস। যেমন এক্সাম্পল হিসেবে হি ইজ হ্যাপি, এখানে যে ইজ এটা কিন্তু হিকে হ্যাপির সাথে লিঙ্ক করছে মিডলে, তো এটা অ্যাজ এ লিঙ্কিং ভার্ব আমরা বলতে পারি। তারপর রয়েছে ফর্মস অফ ভার্ব মানে টেন্স ফর্ম যদি দেখি, তো এখানে আমরা দেখব সেম ভার্ব যখন তার টেন্সের ভেদে মানে কাল ভেদে বিভিন্নভাবে আমরা লিখি। যেমন বেস হয়েছে গো, তা যদি আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করি মানে অতীতকালের ক্ষেত্রে সেটাকে বলবো ওয়েন্ট, এবং যদি পাস্ট পার্টিসিপল বলি সেটাকে বলবো গন, এবং যদি প্রেজেন্ট পার্টিসিপল বলি সেটাকে বলবো গোইন মানে গো, ওয়েন্ট, গন, গোয়িং। তার যে ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে এটা আমরা এখানে দেখলাম। ট্রানজিটিভ ভার্ব কি, যেখানে একটা অবজেক্টের প্রয়োজন রয়েছে। এক্সাম্পল, হি রোট এ লেটার, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে। এবং তারপর নেক্সট রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব, যেখানে ডু নট নিড এন অবজেক্ট, মানে কোনো ধরনের অবজেক্টিভের প্রয়োজন হয় না। এক্সাম্পল, হি স্লেপ্ট পিসফুলি, এখানে কোনো অবজেক্টের কিন্তু প্রয়োজন হয়নি। তারপর নেক্সট রয়েছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। ঠিক আছে, ইট টেলস হাউ, ওয়েন, ওয়ার অর টু হোয়াট এক্সটেন্ট সামথিং হ্যাপেন্স। তো এটা কিভাবে, কোথায়, কী কারণে এবং কীভাবে কোনো জিনিস হয়েছে সেগুলিকে ডিসক্রাইব করে। ফর এক্সাম্পল, শি রানস কুইকলি, এখানে কিন্তু দেখুন হাউ কীভাবে দৌড়ায়, শি রানস কুইকলি। দেন দে অ্যারাইভড ওয়েন, ইয়েস্টারডে। তারপরে হি লিভস ওয়্যার, নেয়ারবাই। ইট ইজ ভেরি কোল্ড, টু হোয়াট এক্সটেন্ট, ভেরি। ঠিক আছে, এগুলিকে ডিসক্রাইব করে। তারপর আমরা টাইপ অফ অ্যাডভার্বস দেখব। অ্যাডভার্ব অফ ম্যানার, যেখানে হাউ, কুইকলি, স্লোলি এগুলিকে ডিসক্রাইব করে। অ্যাডভার্ব অফ টাইম মানে ওয়েন, নাও, ইয়েস্টারডে সময়কে বোঝায়। এবং অ্যাডভার্ব অফ প্লেস মানে স্থান বোঝায়, লাইক ওয়্যার, হেয়ার, দেয়ার কোথায়। তারপর রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এক্সটেন্ট মানে কোন ডিগ্রিতে, লাইক ভেরি, টু, অলমোস্ট এগুলি কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট রয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, হাউ অফটেন, লাইক অলওয়েজ, নেভার, অফটেন, সামটাইমস এগুলি কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিতে ব্যবহৃত হয়। এবং নোট আমরা এখানে দেখতে পারি বা আমাদের দেখে রাখা প্রয়োজন, মেনি অ্যাডভার্ব এন্ড ইন এলওয়াই বাট নট অল। ঠিক আছে, এটা মনে রাখবেন, মানে অনেকগুলি অ্যাডভার্ব রয়েছে যেগুলি লাস্টে এলওয়াই দিয়ে মানে কমপ্লিট হয়, লাইক কুইকলি, স্লোলি, বাট সবগুলি কিন্তু নয়। যেমন নাও, ইয়েস্টারডে, দেয়ার, ভেরি, অলমোস্ট, নেভার, অফটেন সবগুলি কিন্তু নয়, এটা কিন্তু নোটে রাখতে লাগবে। আমরা এলওয়াই দেখলেই যে সেগুলি অ্যাডভার্ব হয়ে গেছে সেগুলি কিন্তু আমরা অনেক সময় আমাদের ভুল ধারণা হয়ে যায়, সেই ধারণার থেকে বেরিয়ে আসতে লাগবে। নেক্সট কি রয়েছে, প্রিপোজিশন। তো a preposition shows the relationship between a noun or pronoun and another word in sentence. It often tells where, when, and how something happens. তো প্রিপোজিশনটা কি, প্রিপোজিশনটা যেটা রিলেশন বিল্ড করে নাউন অথবা প্রোনাউনের মধ্যে অথবা একটা শব্দের আরেকটা শব্দের সাথে, এবং এটা অনেক সময় কোথায়, কিভাবে এবং কি করে হলো সেগুলিও ডিসক্রাইব করে। তো এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি, দ্য বুক ইজ অন দ্য টেবল, ওয়ার টেবলে কোথায় এটা বোঝাচ্ছে।
We will meet after lunch. When? After lunch. She came by car. How? By car. এগুলি কিন্তু ডিসক্রাইব করছে এবং প্রত্যেকটা এক একটা প্রিপোজিশন। কমন প্রিপোজিশন কিছু রয়েছে, ইন, অন, এট, বাই, উইথ, অ্যাবাউট, আন্ডার, ওভার, বিটুইন, আফটার, বিফোর অ্যান্ড ডিউরিং। এখানে ইম্পর্টেন্ট নোট বা মনে রাখার বিষয়, a preposition is always followed by a noun or pronoun forming a prepositional phrase, for example on the table. তো প্রিপোজিশন কিন্তু আমরা নাম থেকে বুঝতে পারি প্রিপোজিশন, যেটা সব সময় নাউন অথবা প্রোনাউনের আগে বসে, ঠিক আছে, যেটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, লাইক অন দ্য টেবল। নেক্সট রয়েছে কনজাংশন। কনজাংশন কী কাজ করে? জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস আর সেন্টেন্সেস, যেগুলি দুটো ওয়ার্ড, ফ্রেজ অথবা সেন্টেন্সের মধ্যে কানেকশন বিল্ড করে। টাইপ রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন লাইক অ্যান্ড, বাট, অর, সো, ফর, নর, ইয়েট, এগুলি কিন্তু দুটো আলাদা আলাদা টপিকের মধ্যে কানেকশন বিল্ড করে, অ্যাজ এ ব্রিজ কাজ করে। তারপর রয়েছে সাবঅর্ডিনেটিং, বিকজ, অলদো, সিন্স, ইফ, ওয়েন। তারপর রয়েছে কারলেটিভ। হ্যাঁ, কারলেটিভ মধ্যে আইদার, অর, নাইদার, নর, বোথ, অ্যান্ড এগুলি রয়েছে। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি আই লাইক টি অ্যান্ড কফি, এখানে যে অ্যান্ড, এটা কিন্তু টি এবং কফির মধ্যে সম্পর্ক স্থাপন করছে। সেকেন্ড, শি ওয়াজ লাস্ট বিকজ অফ ট্রাফিক। বিকজ অফ হোয়াট? ট্রাফিক। সো ট্রাফিকের সাথে শি ওয়াজ লেট, এটা কানেকশনটা কে বিল্ড করছে? বিকজ, এই ওয়ার্ডটা। এবং লাস্ট রয়েছে ইউ ক্যান আইদার স্টে অর গো। তো এই যে থাকা অথবা যাওয়া, এর মধ্যে কানেকশনটা কে বিল্ড করছে? আইদার। তো এগুলি কিন্তু আমরা কনজাংশনের সোজাভাবে বোঝার জন্য ব্যবহার। নেক্সট আমাদের দেখতে হবে ইন্টারজেকশনস। তো ইন্টারজেকশনে রয়েছে এক্সপ্রেস সাডেন ফিলিং অর ইমোশনস, মানে ইন্টারজেকশনটা আমাদের হঠাৎ ফিলিংস অথবা ইমোশনটাকে ডিসক্রাইব করে। স্ট্যান্ড অ্যালোন অর অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, সেটা একটা সেন্টেন্সের মানে শুরুয়াতে, স্টার্টিংয়ে থাকে। এক্সাম্পল, ওহ, ওয়াও, হে, আউচ, অ্যালাস, এইগুলি। এক্সাম্পল, ওয়াও, দ্যাটস অ্যামেজিং, এখানে যে ওয়াওটা সেটা কিন্তু ইন্টারজেকশন। এবং আউচ, দ্যাট হার্টস, ঠিক আছে, এই যে আউচ, এটা একটা এক্সপ্রেশন কিন্তু, বা একটা ইমোশন, সেই ইমোশন বা এক্সপ্রেশনগুলিকেই ইন্টারজেকশন বলা হয়। আমরা দেখব টেন্স, আরেকটি ইম্পর্টেন্ট টপিক, বা বাংলাতে যাকে আমরা কাল বলি, যে ভবিষ্যৎ, অতীত, বর্তমান কাল, তারই ইংলিশ ফর্মেটে আমরা বলবো টেন্স। এবার টেন্সটা কী করে? টেন্সের কাজ কোনো টাইম অফ অ্যাকশন বা স্টেট শো করা, যেখানে 3 মেইন টাইপের টেন্স রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমি যদি বলি আই ইট, মানে এখন আমি খাই, সেটা প্রেজেন্ট, আই এট যেটা পাস্ট, এবং ফিউচারে আমি খাবো, আই উইল ইট। আশা করি আপনারা ইজিলি বুঝতে পারছেন। যদি ক্লাসগুলি আপনাদের বুঝতে সুবিধা হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, টেলিগ্রামে আপনাদের জন্য অবশ্যই আমি উপস্থিত সবসময়, এবং ইউটিউবের কমেন্ট বক্স ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য খোলা রয়েছে। ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম জয়েন করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে সরাসরি কোঅর্ডিনেশন করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট নোট, আমরা যে দেখলাম প্রেজেন্ট, ফাস্ট অ্যান্ড ফিউচার, এই প্রত্যেকটা টেন্সেরই কিন্তু আবার 4টি করে ভাগ আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা পার্ট যাবে। সো সিম্পলের ক্ষেত্রে আই ইট, আই এট, আই উইল ইট, এগুলো কিন্তু সিম্পল। বাট কন্টিনিউয়াস মানে প্রগ্রেসিভ, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, আই উইল বি ইটিং, এগুলি কিন্তু প্রগ্রেসিভ, সেখানে আইএনজি অ্যাড করা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তারপর পারফেক্টের ক্ষেত্রে আই হ্যাভ ইটেন, আই হ্যাড ইটেন, আই উইল হ্যাভ ইটেন। বাট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাড বিন ইটিং, আই উইল হ্যাভ বিন ইটিং। সো কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের দেখে রাখতে লাগবে। এবার ভয়েস, আমরা ভয়েসটা দেখব, যেখানে সাবজেক্ট কি অ্যাকশন পারফর্ম করছে অথবা রিসিভস করছে, সেগুলি আমরা বুঝবো বা বুঝতে পারি ভয়েসের মাধ্যমে। যেমন 2 টাইপ অফ ভয়েস এখানে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, সাবজেক্ট ডাজ দ্য এক্সাম্পল, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট সরাসরি কাজটা করে, যেমন শি রাইটস এ লেটার, সেখানে শি হচ্ছে সাবজেক্ট এবং সে সরাসরি লেটারটাকে লিখছে। এরপরে সেকেন্ড রয়েছে প্যাসিভ ভয়েস, যেখানে সাবজেক্ট রিসিভ করে অ্যাকশনটাকে। এ লেটার ইজ রিটেন বাই হার, এখানে সাবজেক্ট কিন্তু লেটার এবং কে লিখছে? সে। সো এটা রিসিভ করছে অ্যাকশনটাকে, যেটা প্যাসিভ ভয়েস হিসেবে কাউন্ট হবে। এবং স্পিচ আমরা যদি দেখি, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, আমরা ডিপলি যাব না এবং বেসিক থেকে বুঝবো, কারণ ডিআরডব্লিউ সিলেবাসের মধ্যে আমাদের বেসিক
অনেকটাই ইম্পর্ট্যান্ট এবং বেসিক থেকেই প্রশ্ন আসার চান্সেস রয়েছে। ডিপে যদি যাই তবে অনেক লং হবে ভিডিও, অনেক ডেপথে যাবে, যেটা সিলেবাস অ্যাকর্ডিংলি এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই। জেনারেল ইংলিশ মানে একদম খুব সাধারণভাবেই আমাদের দেখা উচিত এবং বোঝা উচিত, বা যে জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, মনে হয় যেটা আমি আরও জানতে চাই, আরও বুঝতে চাই, সেগুলি আপনারা আরও ডিপ দেখবেন, বুঝবেন। আরও আদার রিসোর্সেস আপনারা বুক ইউজ করতে পারেন। আমি রেফার করব যে ক্লাস 6-7 আমাদের গ্রামার বুক ছিল ইংলিশের, সেগুলিকে আপনারা একবার দেখে নিতে পারেন যদি আপনাদের কোনো ক্ষেত্রে আরও ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয়। সো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ কি? এক্স্যাক্ট ওয়ার্ড স্পোকেন আর কোটেড। লাইক এক্সাম্পল, আমি যে জিনিসটা সরাসরি বলি, যেমন শি সেড আই এম হ্যাপি, সেটা কে বলেছে? সে বলেছে, সরাসরি বলেছে আই এম হ্যাপি, এটা ডাইরেক্ট স্পিচ, স্পিকার ডিরেক্টলি বলেছে। আর ইনডাইরেক্ট স্পিচ মানে রিপোর্টিং হোয়াট সামওয়ান সেড উইথাউট কোডিং এক্স্যাক্টলি। সো এক্সাম্পল, এখানে বলুন শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। এবার একটা লোক বলছে যে সে বলেছে সে খুশি আছে, হ্যাপি আছে, কিন্তু এক্স্যাক্ট কীভাবে বলেছে সেই ওয়ার্ডটা কিন্তু যে স্পিকার সে ডিসক্রাইব করে বলেনি। মানে আগের বার স্পিকার বলেছে আই এম হ্যাপি, ওই লোকটা বলেছে, মানে সে এক্স্যাক্ট এটাই বলেছে। বাট এখানে যে বলছে শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি, এবার সে এটাও বলতে পারে যে এখন আমার দুঃখের কাল শেষ হয়ে গেছে, মানে আমি এখন হ্যাপি আছি। সো এক্স্যাক্ট ডিসক্রাইব না করে ইনডিরেক্টলি বলা হয়েছে। আর চেঞ্জেস ইন টেন্স বা প্রোনাউন্স অ্যান্ড টাইমস এক্সপ্রেশনস হ্যাপেন ওয়েন কনভার্টিং ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। যখন একটা আমরা শব্দকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব, সেখানে চেঞ্জ হতে পারে টেন্সে, প্রোনাউন্সে এবং টাইম এক্সপ্রেশনসে। তারপর আমরা দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার, সিঙ্গুলার অর প্লুরাল। তো আমরা যে ভার্ব ইউজ করব কোনো শব্দে, তা অবশ্যই সেই শব্দের নাম্বারের সাথে কিন্তু অ্যাগ্রি করতে লাগবে, সামঞ্জস্যপূর্ণ থাকতে লাগবে। লাইক যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে, ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার, সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল। Singular subject takes singular verb. For example, he runs fast. He runs fast. এখানে কিন্তু singular verb ইউজ করা হয়েছে singular subject থাকার কারণে। দেন এখানে আছে plural subject take plural verb. For example, they run fast. এখানে কিন্তু plural ইউজ করা হয়েছে বিকজ এখানে subject plural. Collective noun, indefinite pronouns and phrases may affect agreement, so use correct verb form. আপনাদের কারেক্ট ভার্ব ফর্মটা ইউজ করা অলওয়েজ ফোকাস রাখতে লাগবে, কারণ এক্ষেত্রে না হলে সেই শব্দের যে মিনিং রয়েছে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। নেক্সট রয়েছে আর্টিকেল, যা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বিকজ ফিল ইন দ্য গ্যাপ আসে বা বিভিন্ন ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে গ্যাপগুলি ফিল করার জন্য আসে। তো সেটি একবার আমরা দেখব যে আর্টিকেল রয়েছে এন এবং দা কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়। আমরা অনেক সময় বলি যে কনসোনেন্ট রয়েছে তার আগে এ ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এখানে একটু ভালো করে শিখতে লাগবে যে কনসোনেন্টের আগে নয়, কনসোনেন্ট সাউন্ডের আগে। এক্ষেত্রে এ ক্যাট, এবার এর আগে ক্যাটের আগে কিন্তু এ ব্যবহার করা হয়েছে বিকজ এটা কনসোনেন্ট সাউন্ড, এবং এন ব্যবহার করা হয় ভাউল সাউন্ডের আগে। ভাওয়েল রয়েছে এ ই আই ও ইউ, এই পাঁচটি। যেমন এখানে যে ভাওয়েল সাউন্ড রয়েছে অ্যাপেল, অ্যাপেলের আগে কিন্তু এন ব্যবহার করা হয়েছে বিকজ যে সাউন্ডটা আসছে সেটা ভাওয়েলের। এবং দা এই আর্টিকেলটি ব্যবহার করা হয় স্পেসিফাইড কোনো থিংসের আগে, যেটা স্পিকার এবং লিসনার দুজনেরই জানা, মানে কোনো কিছু নির্দিষ্ট করে বললে দ্য সান, দ্য আর্থ, দ্য রিভার, দ্য সিটি, এই ধরনের কোনো নির্দিষ্ট পয়েন্ট করে বললে দ্য আর্টিকেলটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্রিপোজিশন কিন্তু নাউন, প্রোনাউন এবং আদার কোনো ওয়ার্ডের যে রিলেশনশিপ রয়েছে বিটুইন, সেটাকে শো করে বা সেটাকে মানে বোঝায়। সো প্রিপোজিশনটা কিন্তু আমরা পার্ট অফ স্পিচেরই দেখে রেখেছি সবটা, আপনারা যদি ভুলে যান আবার ব্যাক করে প্রথমে দেখতে পারেন। তাছাড়া কিছু ইম্পর্টেন্ট টিপস এখন আমরা বলবো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। রিপিটেশন আমরা করতে চাই না ভিডিওর ওয়াচ টাইম বা আওয়ার বাড়ানোর জন্য, আমরা সিম্পল সোজাভাবে আপনাদেরকে বোঝাতে চাই যাতে পরীক্ষাগুলি আপনারা সফলভাবে
পাস করতে পারেন। তো 10টা ইম্পর্টেন্ট টিপস যেগুলি এক্সামে আপনাদের মনে রাখা দরকার। প্রতিদিন একটু ইংরেজি পড়ার অভ্যেস করুন। আপনারা যে কোনো কোথাও যে কোনো ক্লাসের বুক, স্টোরি, নিউজ পেপার যা খুশি আপনারা জাস্ট নিজেদের ভোকাবুলারিটাকে স্ট্রং করুন, আরও ওয়ার্ড ওই ভোকাবুলারিতে অ্যাড করুন। তো এটা কীভাবে হবে? প্রতিদিন ইংরেজি রিডিং পড়তে লাগবে। সাধারণ এবং সহজ শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। আপনার যদি টাফ কোনো ওয়ার্ড আছে সেগুলো আপনার বলতে অসুবিধা হয় বা সেগুলি মনে রাখতে অসুবিধা হয়, সহজগুলিকেই আপনি আরও বেশি বেশি করে বলার প্র্যাকটিস করুন, ব্যবহার করার প্র্যাকটিস করুন। তাতে আপনাদের ইংরেজি ভোকাবুলারি আরও স্ট্রং হবে এবং আপনাদের সেলফ কনফিডেন্স বিল্ড হবে। বাক্য গঠন পরিষ্কার এবং সঠিক রাখুন। টেন্স এবং বাগ ভুল এড়াতে নিয়মিত অনুশীলন করুন, টেন্স বা কাল। তারপরে নতুন শব্দ শিখে তা বাক্যে ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিদিন যে নতুন নতুন ওয়ার্ডগুলি শিখবেন সেগুলিকে ব্যবহার করার আপনার চেষ্টাটা বাড়াতে লাগবে। স্পেলিং এবং পাংচুয়েশন যেগুলি রয়েছে সেগুলির ভুল এড়ান, আর প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর উত্তর দিন। কারণ ইংরেজিতে প্রশ্ন থাকলে যদি আপনি প্রশ্নটাই ভুল বুঝেন আপনার উত্তর 100% ভুল হবে। তাই আপনাদের আগে প্রশ্ন বোঝাটা প্রয়োজন। সংক্ষিপ্ত এবং সরল উত্তর দিন যাতে বোঝা সহজ হয়, যাতে আপনি যে উত্তরটা দেবেন সে যে লিসনার রয়েছে বা যে দেখবে খাতা তার যাতে বুঝতে সুবিধা হয় সেই ধরনের আনসার দিতে লাগবে। যাও এখানে ডেসক্রিপটিভ কোনো কিছু লেখার আপনার প্রয়োজন নেই, আপনি এমসিকিউ বেস দেবেন, বাট এগুলি জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মনে রাখা দরকার। রাইটিংয়ের আগে প্ল্যান করে নিন কী লিখবেন। এটা ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে, যেটা লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আপনাদের প্রযোজ্য হয়। এবার পরীক্ষার আগে পুরনো প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নিন। তো ট্রাই করুন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি অনলাইনে প্র্যাকটিস করার, এবং তারপরে আপনার এক্সাম প্রিপারেশন যে আপনার মানে মাইন্ড সেট আপ থাকবে সেটা এক্সাম ওরিয়েন্টেড থাকবে এবং কোয়েশ্চেন পেপারের সাথে অলরেডি আপনার প্ল্যানিং অনুযায়ী থাকবে। সো চেষ্টা করুন এগুলি মেলে চলতে। এগুলি পরীক্ষায় আপনাকে সফল হতে অবশ্যই সহায়তা করবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, যাতে তারাও এই ফ্রি মেটেরিয়ালসগুলি অ্যাক্সেস করতে পারে, এবং শেয়ার করে রাখবেন আমাদের চ্যানেলকে এই ধরনের ফ্রি মেটেরিয়ালসগুলি প্রতিদিন পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও দেওয়া লিঙ্কটি থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। তাছাড়া কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সটি আপনাদের জন্য সবসময় খোলা, আপনারা সেখানে বিভিন্ন মেসেজ বা ডাউট জিজ্ঞেস করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং সবাই সফলতা অর্জন করবেন নিজেদের স্বপ্নের জবগুলিতে, পরীক্ষাগুলিতে, এবং আমরা সেখানে যদি আপনাদের 1% হেল্প করতে পারি তবেই আমরা স্যাটিসফাইড। আমাদের কোনো ধরনের কোর্স ফি পে করার প্রয়োজন নেই। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের কাছে যথেষ্ট।